লাস্ট একটা ফুটেজ দেখাবো, সেটা হচ্ছে এত সুন্দর রুমটার ডেকোরেশনটা একবার দেখো, কি সুন্দর ফল সিলিং করা রয়েছে, তার সাথে লাইটের কম্বিনেশনটা এত সুন্দর লাগছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু রুটস অফ ইন্ডিয়া। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে কোথায় যেতে চলেছি। এই মোড়টা তোমরা আমার আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছো। তো হ্যাঁ, আজকে ফাইনালি দীঘায় যেতে চলেছি আমরা। তো এতদিন আমার বাইক নিয়ে আমি অনেক জায়গায় গেছি, কিন্তু বাড়ির কাছে দীঘায় কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। আগের বছর আমি মন্দারমণিতে গেছিলাম, কিন্তু দীঘায় কিন্তু এই প্রথমবার যাচ্ছি আমার বাইককে নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু জাস্ট অসাধারণ হতে চলেছে। কলকাতা থেকে দীঘা, আমি দীঘায় গেছিলাম লাস্ট 2019 সালে। তো বেশ অনেক বছর পরে আমি দীঘায় যাচ্ছি। তো প্রথমেই যেটা করিয়ে নেবো সেটা হচ্ছে আমার গাড়িতে একটু রিফুয়েল করিয়ে নেবো, তেল ভরে তারপরে কিন্তু এগিয়ে যাব। প্রথমে আমরা হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দিকে, বালি ব্রিজ হয়ে আমরা কিন্তু এগিয়ে যাব কোলাঘাটের দিকে। চলে এসেছি আমরা ফিল স্টেশনের কাছে। লোক আছে কি এখানে, এটাই হচ্ছে সমস্যা। ফিল আপ কিন্তু হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক করে নিলাম। 1025 টাকা তেল লাগলো। আর এখন ঘড়িতে বাজে 3:30 মতন। আশা করছি কোলাঘাট আমরা ঢুকে যাব মোটামুটি 6টার মধ্যে ঢুকে যাব। পৌঁছে গেছি বারাসাতে। বারাসাতে মাছের আড়ত কিন্তু চালু হয়ে গেছে এখন থেকেই। ঘড়িতে ওই 4টে মতন বাজে। ম্যাপে এখান থেকে দেখাচ্ছে 4 ঘন্টা লাগবে দীঘা পৌঁছোতে, কিন্তু আমার মনে হয় না যে 4 ঘন্টার মধ্যে দীঘায় পৌঁছতে পারবো। দীঘা ঢুকতে ঢুকতে মোটামুটি 10টা বাজবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে যে দীঘায় নাকি বৃষ্টি হবে। বিচ কিন্তু বর্ষাকালেই বেশি ভালো লাগে, আর আমারও কিন্তু ওরকম টাইপের ওয়েদারই বেশি ভালো লাগে বিচের সামনে। তো বেশ কয়েকটা ভালো ভালো ভিডিও আসছে এই দীঘার সিরিজে। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে ভিডিওগুলো। তো একদম শেষ পর্যন্ত দেখবে আর সাপোর্ট করতে ভুলবে না। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায়, আর আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। প্রত্যেকবারই যখন লং রাইডে বেরোই, এই রাতের বেলার যে সময়টা থাকে না, সেটা জাস্ট অসাধারণ লাগে। মানে একটা অন্য রকম অ্যাম্বিয়েন্স চারিদিকে। তো এই যে এয়ারপোর্ট ছাড়ানোর পরে একটুখানি এগোলেই বাদিকে এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে নিয়ে নিলে কিন্তু আমরা উঠে যাবো বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। ক্রস করলাম এখন দক্ষিণেশ্বরের কালী মন্দির। জয়মাতারার নাম নিয়ে এগোচ্ছি, আশা করছি জার্নিটা খুব ভালো হবে। এখন ক্রস করছি ডানকুনি টোল প্লাজা, সোজা বেরিয়ে যাব। আর একটুখানি এগোলেই কিন্তু আমাদের বাঁদিকের টার্নটা পড়বে, যেখান থেকে আমরা দিল্লি রোডকে ছেড়ে দিয়ে আমরা উঠে যাব কিন্তু খড়গপুর রোডে। তো এই যে দেখতে পাচ্ছ, সোজা যদি তোমরা বেরিয়ে যাও তাহলে ওল্ড দিল্লি রোড তোমরা পাবে। এই রোড ধরে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো শিলিগুড়িতে। আমার শিলিগুড়ির ভিডিওতে তোমরা দেখতে পারো। বাঁদিকের রাস্তাটা নিয়ে নিলাম আমরা, বাঁদিকের রাস্তা নিয়ে কিন্তু আমরা চলে যাব টুয়ার্ডস খড়গপুর। খড়গপুর রোড ধরে কিন্তু আমরা বেরাবো কোলাঘাটের দিকে। আর দেখতে পাচ্ছ গোপ্রো কতটা জাস্টিফাই করতে পারছে জানি না, ভোরের আলো কিন্তু অলরেডি হালকা হালকা ফোটা শুরু হয়ে গেছে। এখন 4:37 মতন বাজে। এখানে দেখতে পাচ্ছ মুম্বাই 1973 কিলোমিটার। রাস্তাটা জাস্ট ফিল করো বস, রাস্তাটা ফিল করো। অসাধারণ লাগছে, অসাধারণ, একদম মাখনের মতো রাস্তা। তার উপরে গাড়ি ঘোড়াও কিন্তু সেরকম নেই। অসাধারণ লাগছে রাইড করতে। বাদিকে গেলে কিন্তু সাঁতরাগাছি স্টেশন পড়বে। আমরা কিন্তু সোজা চলতে থাকবো খড়গপুরের দিকে। লরির সংখ্যা কিন্তু হঠাৎ করে বেড়ে গেল। অনেকগুলো লরি আমার সামনে পিছনে একদম ভরে গেছে। লরিগুলোকে কিন্তু একদম সমীহ করে চলবে। যারা নাকি নতুন বাইকার, যারা নতুন রাইডে বেরোচ্ছ, দরকার হলে নিজের স্পিড একটু কমিয়ে দেবে, কিন্তু লরিকে কিন্তু সবসময় পাশ দিয়ে এগিয়ে যেতে দেবে। ঘড়িতে এখন বাজে 4:51 মতন। আর কোলাঘাট এখান থেকে দেখাচ্ছে 53 কিলোমিটার। তো এখনো মোটামুটি ওই 1 ঘন্টা মতন লাগবে। এই যে দেখো বাসটার কি অবস্থা, আর একটু হলে ঠুকতো। এদের এত তাড়াহুড়া। তো মাঝখানে আর দাঁড়ালাম না চা খাওয়ার জন্য, একবারে কোলাঘাটে গিয়েই কিন্তু চা প্লাস ব্রেকফাস্ট দুটোই একবারে কোলাঘাটে গিয়েই সারবো। তো ঘড়িতে বাজে এখন পাক্কা 5টা। আর আমরা এসে পৌঁছেছি আজকের জার্নির আমাদের প্রথম টোল প্লাজা, ভুলাগড়ি টোল প্লাজা। বাদিক থেকে বেরিয়ে যাব। তো পেরিয়ে গেলাম টোল প্লাজা। এখান থেকে কোলাঘাট দেখাচ্ছে আর 46 কিলোমিটার। প্রায় কিন্তু পৌঁছে গেছি কোলাঘাটে। আমি টাইমিং রাখছি যে 5:30টার মধ্যে। আশা করছি যে কোলাঘাট আমরা 5:30টায় ঢুকে যাব। আর যদি 5:30টায় কোলাঘাটে আমরা ঢুকে যেতে পারি, 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু দীঘা এন্টার করে যাব, যেটা নাকি একদম পারফেক্ট টাইম টু এন্টার দীঘা। রাস্তায় কিন্তু আরও অনেক রাইডার যাচ্ছে, দেখে ভালো লাগছে বেশ।
কোলাঘাটের প্রায় কাছে চলে এসেছি, আর কোলাঘাটে ঢোকার আগেই কিন্তু বেশ কয়েকটা হোটেল শুরু হয়ে গেছে। ঘড়িতে 5:40 আমরা পৌঁছে গেলাম কিন্তু কোলাঘাট ব্রিজে। অসাধারণ লাগছে, নিচ থেকে রূপনারায়ণ নদী বয়ে যাচ্ছে। একটু ফটোগ্রাফি করে নেবো দাঁড়িয়ে, চলো। তো ফাইনালি পৌঁছে গেছি কিন্তু কোলাঘাটে। এখন মোটামুটি একটা রেস্টুরেন্ট দেখে একটু খেয়ে নেব। তো ব্রেকফাস্ট ডান, বেরিয়ে পড়েছি এবার দীঘার জন্য। এই যে সামনে দেখুন, সামনের রাস্তাটা থেকেই বাদিক টার্ন নিতে হবে, তাহলে কিন্তু আমরা বেরিয়ে যাব দীঘার দিকে। আমরা এই যে এখান থেকে বাদিক বেরিয়ে গেলে কিন্তু দীঘা চলে যাবো, আর সোজা যাচ্ছে খড়গপুর। খাওয়ার কথা যদি বলি, খাওয়ার কোয়ালিটি কিন্তু মোটামুটি ছিল, খুব ভালো ছিল না। আর কফি আমরা দুজন খেয়েছি, একজন খায়নি। কফির প্রাইস নিল পার কাপ 30 টাকা, প্রচণ্ড পরিমাণে ওভার প্রাইসড। কফির কোয়ালিটিও খুব একটা ভালো ছিল না, মোটামুটি সো ছিল। এছাড়া যদি তোমাদের অন্য কোনো জায়গা জানা থাকে যেখানে নাকি ব্রেকফাস্টের কোয়ালিটি একটু ভালো, তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো, এখান থেকে দীঘা দেখাচ্ছে আর 115 কিলোমিটার। তো কোলাঘাট থেকে কিছু দূর এগোনোর পরেই কিন্তু ভিডিও করতে গিয়ে বেখেয়াল আমি একটা রেড লাইটকে ভায়োলেট করে ফেলি, আর সাথে সাথে ওখানে উপস্থিত থাকা সিভিক ভলেন্টিয়ার আমাকে আটকান। সেখানে কোনো সার্জেন্ট ছিলেন না, আর সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু খুবই ভালো ছিলেন। ওনাকে একটু বুঝিয়ে বলায় কিন্তু উনি আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন। প্রথমে ভেবেছিলাম অনেক বড় ফাইন কিন্তু করতে চলেছেন, তো যেহেতু সে আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন তার জন্য তার পরিচয় আর কোথায় আমরা আটকেছিলাম সেই বিষয়টা নিয়ে বেশি বড় লম্বা ভিডিও কিন্তু করলাম না। তো এইমাত্র কিন্তু জোর বাজা বেঁচে গেছি। তো চলো, যে বিত গয়া সো বিত গয়া, এবার ভালো করে ফোকাস করে রাইডটা করতে হবে। ঘড়িতে 6:45 মতন এখন ক্রস করছি মেচেদা। এই মেচেদার চপ কিন্তু খুব বিখ্যাত। আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা। এই টোল প্লাজার নামটা জানি না, কোলাঘাট হলদিয়া লেখা রয়েছে, আই থিঙ্ক এটাই এটার নাম। যদি তোমরা নামটা জেনে থাকো তাহলে কিন্তু জানিয়ে দিও। ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, মানে রোদের তাপ সেরকম নেই, হালকা হালকা মেঘলা হয়ে আছে, উপরে কালো কালো মেঘ হালকা হালকা জমতে শুরু করেছে আস্তে আস্তে। আকাশ কিন্তু বেশ ভালো মেঘলা করে এসছে, বৃষ্টি কিন্তু যখন তখন নামতে পারে। আর এখান থেকে নন্দকুমার দেখাচ্ছে 4 কিলোমিটার। নন্দকুমার পৌঁছে যাওয়া মানে কিন্তু দীঘার অনেক কাছে পৌঁছে যাওয়া। তো ঘড়িতে বাজে এখন 7:14, পৌঁছে গেছি নন্দকুমার, আর সাথে সাথে দিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল, হয়ে গেছে। এবার এখানে কিন্তু গোল গোল ঘুরে বেরোবো আমরা দীঘার দিকে। তো আর কিন্তু 86 কিলোমিটার মতন বাকি দীঘা। নন্দকুমার পেরোনোর পর থেকেই কিন্তু দুধারে অনেক পুলিশ দাঁড়িয়ে থাকে, আর বেশিরভাগ পুলিশের হাতেই কিন্তু স্পিডোমিটার থাকে। তো নন্দকুমার পেরোনোর পরে কিন্তু খুব সাবধানে স্পিডটাকে কিন্তু মেনটেন করে গাড়ি চালাবে। তো যেই রাস্তার উপর থেকে এখন দীঘায় যাচ্ছি, এটা কিন্তু একটা ন্যাশনাল হাইওয়ে নাম্বার 116B। আর এখানের বাইকের জন্য স্পেশালি স্পিড লিমিট কিন্তু 50। রাস্তাটা জাস্ট ফিল করো বস, আর ওয়েদারটাকে ফিল করো। আসলাম স্যার। তো এই রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছ আবার চেকিং হলো, ডকুমেন্টস চেক করলো আমার। তো ডকুমেন্টস যেহেতু সব কিছু ওকে ছিল তার জন্য ছেড়ে দিল। পলিউশনটা জিজ্ঞেস করলো, পলিউশনটা কিন্তু তোমরা আসার আগে একবার চেক করিয়ে নেবে। তো বৃষ্টি কিন্তু বেশ ভালো মতন নেমে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি এখানে রাখা, ভালো মতন বৃষ্টি নেমেছে। তো এরকম বৃষ্টি নামলে কিন্তু এখন ব্লগিং করাটা একটু মুশকিল হতো, তার জন্য এই যে দেখো একটা ওয়াটারপ্রুফ কেস নিয়ে এসেছি গোপ্রোর জন্য। তো এরপরে ফুটেজগুলো ডাইরেক্ট ওয়াটারপ্রুফ কেস থেকে তোমরা দেখতে পাবে। তো চলো এই ওয়াটারপ্রুফ কেসটা লাগিয়ে আমি নিজেও একটা রেইনকোট পরে দিই। চলো, পৌঁছে গেছি কাঠি, এখান থেকে ডান দিক নিয়ে নেবো। ভয়েস কীরকম আসবে জানি না, কারণ ওয়াটারপ্রুফ কেসটা পরানোর পরে এক্সটার্নাল মাইকটা খুলে দিতে হয়েছে। বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি পড়ছে, কিন্তু আমি রিস্ক নিলাম না, কারণ যখন এক্সটার্নাল মাইক লাগানো থাকে তোমরা সবাই জানো যে গোপ্রোর ওয়াটারপ্রুফ আর থাকে না গোপ্রো। বৃষ্টিটা কমে গেছে, আবার একটু রোদ উঠেছে, কিন্তু সামনের আকাশটা জাস্ট দেখো, আবার পুরো কালো হয়ে এসেছে, যখন তখন ঝাঁপিয়ে নামবে। পৌঁছে গেছি মন্দারমণিতে, চাউলখোলার মোড়।
ঘড়িতে এখন বাজে 9:46। বৃষ্টি কিন্তু কমে গেছে, রেনকোটটা খুলে নিয়েছি, সাথে গোপ্রোর যে ওয়াটারপ্রুফ কেস সেটাও খুলে নিয়েছি। আর এখন এন্টার করছি দীঘার বিশ্ব বাংলা গেট দিয়ে। এই প্রথম বিশ্ব বাংলা গেট দিয়ে এন্টার করছি। এর আগে যেবার এসেছিলাম সেবার কিন্তু বিশ্ব বাংলা গেট হয়নি। অসাধারণ একটা ফিলিংস। এখান থেকে আর 3.6 কিলোমিটার দীঘা। তো বন্ধুগণ, অবশেষে কিন্তু পৌঁছে গেছি দীঘায়। 9:50 মতন বাজে। 6 ঘন্টার টানা রাইড, অসাধারণ লাগছে। সামনে কিন্তু দীঘা বিচ। এই প্রথমবার বাইক নিয়ে কিন্তু আমি দীঘায় আসলাম। অসাধারণ একটা মুহূর্ত। ও, এত তাড়াতাড়ি পৌঁছে যাবো আমি কিন্তু ভাবতে পারিনি। লোকজন কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। যদি ফাঁকা থাকে তাহলেই ভালো, বেশি ঘিঞ্জি আমার পোষায় না। তো চলো এবার একটা হোটেল বুক করে নিতে হবে, একটা ভালো দেখে একটা হোটেল বুক করে নিতে হবে, তারপরে কিন্তু তোমাদের সাথে কথা হবে। এখনই কিন্তু স্নান করার লোকের একদম বন্যা বয়ে গেছে। ভেবেছিলাম ভিড় নেই, এই সব দিকে হোটেল নিতে চাই না, কারণ এখানে প্রচণ্ড ঘিঞ্জি একটা এরিয়া। একটুখানি এগিয়ে যাব, দেখি। পৌঁছে গেছি দীঘা স্টেশন। রুম কিন্তু সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড লোকের জ্যাম। একদম পিক সিজনে এসেছি। আর যা রেট বলছে 2700-2800 টাকা করে এসি রুম, তাও সেই রুম দেখলে ভক্তি আসবে না। তো এখন ফাইনালি একটা হোটেলের খোঁজ পেলাম, ফোন করেছি। তো ফাইনালি কিন্তু একটা রুম পেয়ে গেছি আমরা। রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। শর্টের মধ্যে একটা এসি রুম নিয়েছি আমরা। এই যে এখানে এসি, সুন্দর ফলস সিলিং করা। এখানে একটা বেড রয়েছে, এই বেডে কিন্তু 3 জন আরামসে শোয়া যাবে। একটাই রুম নিয়েছি। রুমের ট্যারিফ পড়েছে 1500 টাকা করে পার ডে। তো আমরা 2 দিনের জন্য বুক করেছি। 2 দিনের জন্য পড়লে হচ্ছে 3000 টাকা, পার হেড 1000 টাকা করে পড়েছে। রুমটা কিন্তু খুবই সুন্দর। এখন যেরম পরিমাণে ভাড়া সব জায়গায় বলছিল যে এক একটা হোটেলে যাচ্ছি 2700-2800 করে পার ডে বলছে। মানে এত ভিড় হয়ে রয়েছে দীঘায়, মানে ভাবতে পারিনি যে এত ভিড় হবে, তাও শুক্রবার দিন। আচ্ছা, এসি তো রয়েছে, তার সাথে এখানে একটা ফ্যান রয়েছে, এখানে একটা স্মার্ট টিভি রয়েছে যেটা নাকি ওয়ার্ক করছে, এখানে একটা কাভার্ড রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে আমি, এখানে এই যে আমার হেলমেটটাকে ঢুকিয়ে দিয়েছি, লাগেজগুলো সবে রাখা হয়েছে এখানে, ঠিক আছে। আর এবার তোমাদেরকে দেখিয়ে দেবো ব্যালকনিটা। এই একটা ব্যালকনি আর এদিকে একটা ব্যালকনি, ঠিক আছে। প্রথমে এই ব্যালকনিটা দেখিয়ে দেবো, এটাই মেইন ব্যালকনি। এই যে এটা হচ্ছে মেইন ব্যালকনি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে গেলেই কিন্তু নিউ দীঘার সি বিচটা আমরা পেয়ে যাব। তো অসাধারণ একটা হোটেল পেয়েছি। যাই হোক, এখন ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে মোটামুটি 11টা মতন বাজে এখন। ফ্রেশ হতে হতে আরও আধ ঘন্টা 45 মিনিট মিনিমাম লাগবে। তো তারপরে ফ্রেশ হয়ে যদি রোদটা কম থাকে তাহলেই বিচে যাব, যদি রোদ কম না থাকে তাহলে লাঞ্চটা করে তাহলে বিকেলের দিকে তোমাদেরকে আমি বিচটাকে দেখাবো, ঠিক আছে। তো এবার তোমাদেরকে বাথরুমটা একটু দেখিয়ে নিই। বাথরুমটা কিন্তু বিশাল স্পেসিয়াস, ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, ওইদিকে গিজার রয়েছে। তো ফ্রেশ হওয়া কিন্তু ডান। এবার বেরিয়ে পড়েছি, স্নান করতে যাচ্ছি বিচের দিকে। তো দেখো পিছনটা দেখতে পাচ্ছ, বেশ ভালোই মেঘলা রয়েছে। আর এই যে এই হোটেলটায় কিন্তু আমরা রয়েছি, হোটেল আরাধ্যা। এই হোটেলের ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, আমি ডিটেলে একটা ভিডিও করে তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো। এই যে হোটেল আরাধ্যা থেকে মোটামুটি 200-300 মিটার একটু হেঁটে আসলে কিন্তু তোমাদের সামনে পড়বে জাহাজ বাড়ি। ওই যে দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা কিন্তু হেঁটেই জাহাজ বাড়ির সামনে আসলাম। আর জাহাজ বাড়ি থেকে এই যে সোজা হেঁটে কিন্তু পৌঁছে গেলাম নিউ দীঘার বিচে। তো এখান থেকে একটু এগিয়ে যাব, বিচে কিন্তু প্রচণ্ড ভিড়, মানে পা রাখার জায়গা নেই, দেখতেই পাচ্ছ। স্নান করতে যে নামবো সেই জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে অনেকে পাথরে বসে স্নান করছে, কিন্তু এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। যখন তখন এক ধাক্কায় কিন্তু মাথা ফাটিয়ে দিতে পারে ঢেউ এসে। তো তার জন্য ভাবছি কোথার থেকে নামবো। তো অবশ্যই সমুদ্রের একদম কাছে চলে এসেছি আর শুরু করে দিয়েছি স্নান করা। যেহেতু গোপ্রোতে ওয়াটারপ্রুফ কেস লাগানো, তার জন্য জল লাগার কোনো ভয় নেই। একদম এনজয় করবো কিন্তু আজকে সারা দিন ধরে, কিন্তু এখন স্নান করে মজা নেব। আর তোমরাও কিন্তু ভিডিওটার মজা নিতে থাকো। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা প্রচণ্ড ভালো লাগবে। আর দীঘার ঢেউ কিন্তু তোমরা জানো, প্রচণ্ড ঢেউ ছিল, আর প্রচণ্ড মজা আসছিল স্নান করতে। স্নান করা ডান। এবার কিন্তু হোটেলের দিকে যাচ্ছি। হালকা হালকা খিদেও পেয়েছে, দেখা যাক কিছু খাবার পাওয়া যায় কিনা। এই যে দেখো, নিউ দীঘা থেকে একটুখানি এগিয়ে আসলে কিন্তু এরকম একটা গাড়ি বারান্দা বলে একটা স্টল তোমরা পেয়ে যাবে। তো এই স্টলে কিন্তু ভালো ভালো খাবার পাওয়া যায়, খুব রিজনেবল প্রাইস। এখানে পজ করে তোমরা দেখে নিতে পারো। আর আমরা অর্ডার করে দিয়েছি কিন্তু চিকেন মোমো। দেখা যাক চিকেন মোমোটা আসলে কীরকম টেস্ট হয়। এই যে 50 টাকা দাম নিয়েছে 5 পিস চিকেন মোমো। এখানে রয়েছে চাটনি, তার সাথে স্যুপ। তো এবার চলো খেয়ে দেখা যাক কীরকম লাগে।
গরম কিন্তু প্রচণ্ড ছিল মোমোগুলো একদম, আর টেস্ট কিন্তু অসাধারণ ছিল, স্টাফিংটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। বিচ থেকে এসে শাওয়ার নিয়ে নিয়েছি, এখন 7টা মতন বাজে ঘড়িতে। এখন বাইকটা নিয়ে বেরিয়ে যাব কিন্তু ওল্ড দীঘার দিকে, আর কিছুক্ষণ বিচ সাইডে কাটাবো, তোমাদেরকে বিচ সাইডের এনভায়রনমেন্টটা দেখিয়ে নেবো। তো অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় কিন্তু মারাত্মক ভিড় ছিল, পা রাখার জায়গা নেই। তার সাথে এই স্টলগুলোয় কিন্তু প্রচুর রকম জিনিস পাওয়া যাচ্ছিলো, যেগুলো নাকি তোমরা কিনে তোমাদের বাড়ির লোকেদের জন্য নিয়ে যেতে পারবে। তার সাথে এরকম নানা রকম গেমস খেলার জায়গাও কিন্তু রয়েছে। আর ভিড় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়। সাথে এরকম চিকেন বারবিকিউ রয়েছে। কিছুটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য পৌঁছে গেলাম বিচের একদম পাশে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর ইচ্ছে করছিল না যে হোটেলে ফিরে যাই, কিন্তু অগত্যা হোটেলে কিন্তু ফিরে যেতে হবে ডিনারটা করে নেওয়ার জন্য। তো এইমাত্র কিন্তু ডিনারটা শেষ করে আসলাম। চিকেন থালি অর্ডার করেছিলাম, চিকেন থালি খেয়ে নিয়েছি। এখন শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। তোমাদের জাস্ট লাস্ট একটা ফুটেজ দেখো, সেটা হচ্ছে এত সুন্দর রুমটার ডেকোরেশনটা একবার দেখো, কি সুন্দর ফল সিলিং করা রয়েছে, তার সাথে লাইটের কম্বিনেশনটা এত সুন্দর লাগছে। ঠিক আছে, তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখন কিন্তু ঘুমিয়ে পড়বো। এসি ছেড়ে দিয়েছি, এসি রুমে এসি ছেড়ে দিয়ে এখন কিন্তু একটা সুন্দর ঘুম হবে। কালকে সকালবেলা ভোরবেলা কিন্তু বেরিয়ে যাব মোহনার উদ্দেশ্যে। তো আমার আজকের এই এপিসোডটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য পিস আউট।